আজ 21 তারিখ ত্রম্বকেশ্বর দর্শনের ঠিক পরে আমরা বেরিয়ে পড়েছিলাম এখানকার কিছু সাইট সিন দেখতে। তো অটো দাদা আমাদের এখানে নামিয়ে দিয়ে যান। আর এই জায়গাটির থেকে আমরা শিবের মূর্তিটি দেখতে পেয়েছিলাম এবং এই উপরটার থেকে নিচটার মানে শহরটার নিচের একটি ভিউ আমরা পেয়েছিলাম। আর চারিদিকে তাকালে তো ব্রহ্মগিরি পর্বত আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এই জায়গাটা আমাদের তেমন একটা ভালো লাগেনি, আর ভেতরে মোবাইলও অ্যালাউ ছিল না, তাই ভিডিও করা হয়নি। তো এখানে বেশিক্ষণ আমরা সময় নষ্ট করিনি, ওই 15 মিনিট মতন ছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে গেছিলাম, কারণ পার নাইট আমাদের 700 টাকা করে ভাড়া নিলেও আমাদের উনি ওই 5-6 ঘন্টার মতন টাইম ছিলাম আমরা। তো উনি 12টা নাগাদ আমাদেরকে বলেন যে 12টায় নাকি ওনাদের চেক আউট, যেটা বুকিংয়ের টাইম কিন্তু ওনারা বলেননি। তাই এখান থেকে টোটো করে স্টেশনে এসে এখন বাসে করে আমরা যাচ্ছিলাম SMBT হসপিটাল, যেখান থেকে আমাদের কৃষ্ণেশ্বর যাওয়ার গাড়ি বা বাস যাই হোক তা আমাদের ধরতে হবে এবং সেখান থেকে যেতে হবে। যেহেতু আমরা আসার আগে কোনো রকম প্ল্যানিং করে আসেনি যে এখানে যাব, বা এই কোনো গাড়ি আমাদের বুকিং করা ছিল না, তাই আপনারাও এখানে এসে হোটেল বুকিং করার সময় ঠিকঠাকভাবে জেনে নেবেন যে ওদের চেকিং এবং চেক আউটের টাইমটা কখন। কারণ ফুল 2 ঘন্টা টাইমে 2-4 ঘন্টা টাইমের জন্য যদি সারা দিনের ভাড়াটা আপনাকে দিতে হয়, সেটা হয়তো খুব একটা সেই সময়টার জন্য ভালো হবে বলে আমার মনে হয় না। কারণ এই নাইটটা আমরা এখানে থাকবো বলেই ঠিক করি, কিন্তু হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করতে হয়। এই যে গাড়ি আমরা একটা শেয়ারে পেয়ে গেছিলাম। আমাদের এই গাড়িটি শেয়ারে প্রায় পড়েছিল পার হেড ওই 1000 টাকা মতো। তো হোটেল থেকে আমরা বেরোই ওই 1:30টা নাগাদ। 10 মিনিট লাগে আমাদের স্ট্যান্ডে আসতে, বাস স্ট্যান্ডে। বাসে করে আমরা SMBT যে হসপিটালের কাছে এসেছিলাম সেখানে আসতে আমাদের প্রায় টাইম লেগে যায় 1 ঘন্টা মতো। তারপর গাড়ি খুঁজতে খুঁজতে প্রায় বেজে যায় বেলা 3টে। বেলা 3টে নাগাদ আমাদের এই গাড়িটা এখান থেকে মানে ওই SMBT হসপিটালের কাছ থেকে গাড়িটি আমাদের এই শেয়ার ট্যাক্সিটা ছাড়ে এবং গিয়ে পৌঁছায় প্রায় রাত 9টা নাগাদ। মানে ধরুন ওই প্রায় এদিকে 6 ঘন্টা আর আগের বাসে 1 ঘন্টা, মানে প্রায় ধরুন ওই 7 ঘন্টা মতন টাইম আপনাদের লাগবে নাসিক থেকে দৌলতাবাদ আসতে। কারণ এই কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গটি, যেটা আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান, সেখানে আমাদের পৌঁছাতে প্রায় ধরে নিন নাসিক থেকে ওই 8 ঘন্টা মতন টাইম আমাদের লেগেছিল। এই যে এখন আমাদের গাড়িটি যাচ্ছে মান্নারের ওপর দিয়ে। কৃষ্ণেশ্বর যেতে গেলে আপনাদের এই মান্নারের ওপর দিয়েই কিন্তু যেতে হবে। এই মন্দিরটি খ্রিস্টাব্দ 16 শতকে মারাঠির শাসক শিবাজির দাদা ভেরুলের মালজু দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল। বর্তমান কাঠামোটি মুঘল সাম্রাজ্যের পতনের পর খ্রিস্টীয় 18 শতকে ইন্দোরের রানী অহল্যাবাই দ্বারা নির্মিত হয়েছিল। 21 তারিখের এই রাতটি আমরা এই যাত্রীনিবাস নামের এই হোটেলটিতে কাটিয়েছিলাম। এখানে রুম আমাদের দুজনার রুম 1000 টাকা করে ভাড়া দিয়েছিল। তো আপনারা চাইলে এখানে থাকতেই পারেন, খুব একটা খারাপ রুম নয়। লাল পাথরে নির্মিত এই কৃষ্ণেশ্বর মন্দিরটি 5টি চূড়ার সমন্বয়ে গঠিত। আপনি এই লাল পাথরে খোদাই করা ভগবান বিষ্ণুর দশাবতার দেখতে পাবেন। তো মন্দিরের ভিতরে তো মোবাইল টোবাইল অ্যালাউ নয়, তাই এই জায়গাটাতেই এটি হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। আর এখানেই আপনাকে মোবাইল, জুতো, যা যা জমা রাখার সমস্ত কিছু জমা রেখে ভেতরে যেতে হবে। এখানকার গর্ভগৃহের শিবলিঙ্গটি পূর্বমুখী। এখানকার এই জ্যোতির্লিঙ্গটির সাথে বিভিন্ন রকমের কাহিনী কিন্তু জুড়ে রয়েছে। যেমন একটা কাহিনীতে শোনা যায়
কুসুমা নামের একটি মহিলা ছিলেন, যিনি প্রত্যেক দিন শিবলিঙ্গকে তার প্রার্থনার সাথে একটি জলাশয়ে ডুবিয়ে পুজো করতেন এবং তার স্বামীর প্রথম স্ত্রী তার উপর ঈর্ষান্বিত হয়ে তার পুত্রকে হত্যা করেন। এই কুসুমা শোকাহত হয়ে পড়লেও ভগবান শিবের ওপর তার বিশ্বাস এবং তার পূজা অটুট রাখেন। ভগবান শিব তার পুজোতে এতটাই সন্তুষ্ট হয়েছিলেন যে তিনি তার পুত্রকে আবার জীবিত করে দেন। সেই কুসুমা নাকি ভগবান শিবকে এখানে থাকতে অনুরোধ করেছিলেন, তাই ভগবান শিব নাকি এখানে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন। এছাড়াও এই জ্যোতির্লিঙ্গটি নিয়ে বিভিন্ন কাহিনী জুড়ে আছে। এই জ্যোতির্লিঙ্গের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন ধরুন এই জ্যোতির্লিঙ্গটি গৃহেশ্বর, কৃষ্ণেশ্বর এবং কুসুমেশ্বর নামেও কিন্তু পরিচিত। পুরুষদের খালি বুকে এই মন্দিরে প্রবেশ করতে হয়। এটি ভারতের সবথেকে ছোট জ্যোতির্লিঙ্গের মন্দির। মন্দিরের গেটটা থেকে বাইরে এসেই দেখতে পাবেন সামনে আরও একটি মন্দির। এটা হচ্ছে যতদূর সম্ভব সংকল্পিত সমৃদ্ধি টেম্পল। মেনলি এটা একটি শিবেরই মন্দির। তো মেন কৃষ্ণেশ্বর মন্দিরটি আপনাদের যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই কোনোভাবে আপনাদের ত্রম্বকেশ্বরের মন্দিরের মতন এই মন্দিরটি জ্যোতির্লিঙ্গ আপনাদের দর্শন করাতে পারলাম না। তাই এই মন্দিরের সামনে যে শিবের মন্দিরটি আছে সেটি আপনাদের এই মুহূর্তে দর্শন করাচ্ছি। আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, এই যে কৃষ্ণেশ্বর মন্দিরটি এটি কিন্তু সাম্ভাজিনগর নামে যে জায়গায় অবস্থিত, সেই জায়গাটি সাম্ভাজিনগর নামেও কিন্তু পরিচিত। এছাড়াও বিখ্যাত গুহা অজন্তা ইলোরার মধ্যে ইলোরার খুব কাছেই কিন্তু এই জ্যোতির্লিঙ্গটি অবস্থিত। আর এই কৃষ্ণেশ্বর মন্দিরের গর্ভগৃহের আয়তন 17x17 ফুট। এছাড়াও এটির দরবার হলে নন্দিকেশ্বরের একটি মূর্তি আপনি দেখতে পাবেন। শিব পুরাণের কোটি রুদ্র সংহিতায় এই জ্যোতির্লিঙ্গের উল্লেখ কিন্তু আপনি পাবেন। এই কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গটি দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ নামেও কিন্তু পরিচিত। কথিত আছে দেবগিরি পর্বতে সুধর্ম নামে একটি ব্রাহ্মণ থাকতেন। তিনি তার স্ত্রী সুদেহার কথা মতন সন্তান লাভের আশায় বোন ঘুষনার সঙ্গে তার বিবাহ দেন। সুদেহার কথা মতন বোন ঘুষনা 101টি শিবলিঙ্গ তৈরি করে তার পূজা করতেন এবং পুজো শেষে সামনের একটি হ্রদে সেই শিবলিঙ্গ বিসর্জন দিতেন। শিবের আশীর্বাদে ঘুষনার একটি পুত্র সন্তান হয়। এতে ঘুষনা অহংকারী হয়ে ওঠেন এবং সুদেহাও ঈর্ষাকাতর হয়ে ওঠে। সেই ঈর্ষায় ঘুষনার সন্তানকে খুন করে সুদেহা হ্রদে ফেলে দেন। শিবের উপাসনা করলে ঘুষনার সন্তানকে শিব আবারও ফিরিয়ে দেয় তার পূজায় খুশি হয়ে, এবং তার পাশাপাশি ঘুষনাকে দেওয়া কথা রাখতে নাকি স্বয়ং শিব এখানে বসবাস করেন এবং জ্যোতির্লিঙ্গ রূপে এখানে প্রকট হন। সেই থেকেই নাকি এই জ্যোতির্লিঙ্গের নাম কৃষ্ণেশ্বর বা গৃহেশ্বর অথবা কুসুমেশ্বর নামেও কিন্তু পরিচিত হয়ে ওঠে, যা আমি খানিক আগেও আপনাদেরকে বলেছি। তো এই মুহূর্তে যে শিবলিঙ্গটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ঠিক কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের দরজা থেকে বেরিয়েই সামনেই আরও একটি যে মন্দির আছে, সেই মন্দিরটিরই কিন্তু শিবলিঙ্গ এইটি। আপনারা অবশ্যই এই কৃষ্ণেশ্বর মন্দিরে গেলে এইটিরও দর্শন করতে কিন্তু ভুলবেন না। আশা করি কেউ কিন্তু নিরাশ হবেন না। আর এই মন্দিরটিতে আসার কথা আপনাদেরকে এই জন্যই বলছি, কারণ এই মন্দিরটির ঢোকার মুখেই যে বাদিকটার থেকে কিন্তু আপনারা খুব পরিষ্কারভাবে এই কৃষ্ণেশ্বর মন্দিরটির চূড়া দেখতে পাবেন। এখন এই মুহূর্তে ভিডিওটিতে যেটা আপনারা দেখছেন সেটি দুটি কমলা কালারের ধ্বজা আপনারা সেখানে লাগানো দেখতে পাবেন এবং খুব সুন্দরভাবে মন্দিরটির গায়ের কারুকার্যটি আপনারা প্রদর্শন করতে কিন্তু পারবেন। যাই হোক, আর এই কৃষ্ণেশ্বর মন্দিরের সামনের মন্দিরটি কিন্তু এখানকার মানে এই সাম্ভাজিনগরের সাইড সিনের মধ্যেও কিন্তু পড়বে, যেগুলো আপনারা পরে টোটো বা অটো যা কিছুই নেন না কেন তারা কিন্তু আপনাকে এই সাইড সিনগুলোই কিন্তু তখন দেখাবে। তাই টোটো অটো করার আগেই আপনারা মন্দির থেকে বেরিয়েই পারলে এইটিও দর্শন করে নেবেন।
এখন বাজে ধরুন ওই সকাল 10টা মতন। যতদূর সম্ভব আমাদের সকাল 11টায় চেক আউট ছিল। তো আমরা এখন লাগেজ নিয়ে একেবারে হোটেলটা চেক আউট করে এই যে অটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অটো দাদার সাথে এখন আমরা বেরোবো আশেপাশের যে সমস্ত কিছু সাইট সিন আছে সেইগুলো করতে। আর একেবারে সাইট সিন হয়ে গেলে কিন্তু আমরা এইখান থেকে বেরিয়ে যাব আমাদের তৃতীয় জ্যোতির্লিঙ্গটি দেখার উদ্দেশ্যে। তো এই যে দাদার কাছে আমরা এই কার্ডটি চেয়ে নিয়েছিলাম সাইট সিন কী আছে সেটা দেখার জন্য। তো আশেপাশেই দেখলাম ইলোরা কেভস আছে, শিবালয়া কুণ্ড আছে, দত্তা টেম্পল আছে, শ্রী লক্ষ্মী বিনায়ক মন্দির আছে, এছাড়াও বিশ্বকর্মা টেম্পল, হনুমান টেম্পল, আর এই যে একটা শিবের যে মন্দিরটি আপনারা অলরেডি আমার রিলসে দেখে ফেলেছেন এইটি আছে। তো দাদাকে বললাম আমরা এতগুলো জায়গা তো দর্শন করব না, যে কটা দর্শন করব সে কটা আপনাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। কিন্তু আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে।